আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এই ভিডিওটি যখন আমি করছি তখন সারা বিশ্ব উত্তাল, সবার মন খারাপ। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে চালচিত্র, সেই চালচিত্র সারা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। এক পক্ষ ইসরায়েলকে ভয় পাচ্ছে এবং আশঙ্কা করছে ইরান শেষ হয়ে যাবে। আরেকটি গ্রুপ তারা চাচ্ছে ইরান বিজয়ী হোক। মিস্টার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যখন এই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং তার হাতে যেটা সর্বোচ্চ অস্ত্র রয়েছে, সবচেয়ে বড় যুদ্ধ বিমান B-2 বোমারু বিমান, এবং সেই বোমারু বিমানে করে তিনি সেই ক্ষেপণাস্ত্র তিনি সেখানে পাঠালেন বা নিক্ষেপ করলেন। সেই পাথরের উপরেও যদি আপনি সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন, তো সেটা ঘুরে 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 300 মিটার পর্যন্ত গভীরে ঢুকে যেতে পারে। তো 300 মিটার থেকে যদি মাটি একটু নরম হয়, এটা অনেক সময় 400 মিটার পর্যন্ত তারা চলে যায়, অর্থাৎ প্রায় আধা কিলোমিটার গভীরে সেই ক্ষেপণাস্ত্র ঢুকে ওই আধা কিলোমিটারের গভীরে যদি আপনি কোনো স্থাপনা তৈরি করেন, সেটাকে ধ্বংস করে দিতে পারে। এইভাবেই আমরা শুনে আসছিলাম। প্রথমে সেই বোমা ইরানের 3টি জায়গাতে 3টি পরমাণু কেন্দ্রে নিক্ষেপ করা হয়েছে। ইরান বলছে আমাদের কিছুই হয়নি, আমেরিকা বলছে সব শেষ হয়ে গেছে। তো এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে এবং সবার যখন মন খারাপ, তখন আজকের যে বিষয়টি, এই বিষয়টি অনেকটা স্যাটায়ারমূলক এবং এটি পুরনো একটা বিষয় এবং বাংলাদেশের বিষয়। লন্ডন যখন গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই সময় তিনি বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেভাবে নাস্তানাবুদ হয়েছেন এবং সেখানে অনেকগুলো বিষয়, এমন কিছু কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন কিছু প্রশ্ন বিবিসি করেছে যেটা আগামী 50 বছর পরেও আলোচিত হতে পারে। এর কারণ হলো যে পুরো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন ভ্রমণটি আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্টে নানা রকম জটিলতা তৈরি করেছে। শেখ হাসিনার পতনের আগে তার যে সর্বশেষ বিদেশ সফর, চীনে তিনি গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তিনি বিশাল কাজ করেছেন। সেই ব্রিটেনের যে রাজা পুরস্কার দিয়েছেন, এই পুরস্কার অমূল্য, এই পুরস্কার মহামূল্য। এই পুরস্কার পেয়ে তিনি নিজে ধন্য হয়েছেন, জাতিকে ধন্য করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক, এটা নিয়ে দুই গ্রুপে, ইউনূস গ্রুপ ভার্সেস বিএনপি যারা লোকজন সমানে তালি বাজিয়ে যাচ্ছে। প্রথম থেকে বলে আসছি যে ওনার ইংল্যান্ডে যাওয়া ঠিক হয়নি। 2 নম্বর হলো ওনার এই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকটা তার জন্য ক্ষতিকর হয়েছে, আর বিএনপির জন্য আরও বেশি ক্ষতিকর হয়েছে। উনি যাওয়ার আগে আমি ভিডিও করেছিলাম যে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হলে বিপদ, আর মানে বৈঠক যদি না হয় তাহলে উভয় পক্ষের জন্য বিপদ। আমাদের রাজনীতিতে এখন এই সময়টিতে এমন ঘটনা ঘটে হচ্ছে যে অনেক বড় বড় মানুষকে, হাতির মতো বড় বড় মানুষকে গু খেতে হচ্ছে, এবং সেটা আমি নাম ধরে ধরে বললাম না। আপনারা যদি এই বিভিন্ন সময় কিছু দৃশ্য দেখেন এবং কিছু মানুষের মধ্যে, কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের হ্যান্ডশেক করা দেখেন, কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের পাশাপাশি বসা দেখেন, সেক্ষেত্রে সেই দৃশ্য দেখে আপনার মনে হবে একটা হাতি গু খাওয়া তাদের জন্য যতটা বিব্রতকর, অস্বাভাবিক, অবমাননাকর, তার চেয়ে অবমাননাকর ঘটনা প্রতিদিন এই নগর মহানগরীতে ঘটে যাচ্ছে এই উনি লন্ডন থেকে ফিরে আসার পর। তো যাই হোক, আমি শুধুমাত্র যেটা বলবো সেটা হলো বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া, সেই মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার বিবিসির সঙ্গে, সেখানে বিবিসির সাংবাদিক তাকে যেভাবে রোস্ট করেছেন, আমরা যেটাকে নাস্তানাবুদ বলি, ইংরেজিতে রোস্ট, এরকম ইউরোপে রোস্ট হয়। অনেক মন্ত্রী, এমপি, অনেক বিখ্যাত ব্যক্তি, অনেক সেলিব্রিটি তাদেরকে রোস্ট করে। তো এখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে রোস্ট করা হয়েছে, এখানে কোনো হিউমার করা হয়নি,
মানে অনেকটা গজাল মেরে মেরে, মাথার উপর গজাল মেরে মেরে যদি কাউকে রোস্ট করা হয়, কারো শরীরের মধ্যে যদি ডাইরেক্ট একেবারে খোন্তা ঢুকে দেওয়া হয়, কিন্তু আপনাকে যদি একটা কোদাল নিয়ে এসে কেউ একটা কোপ দিতে চায় এবং কোদাল দিয়ে একটা কোপ দেয়, মাথাটা 2 ভাগ হয়ে যায়, ওটা বীভৎস। এরকম যদি কাউকে খোন্তা দিয়ে, কোদাল দিয়ে রোস্ট করা হয়, আঘাত করা হয়, তখন তার জন্য যে রকম একটা অসহ্য হয়ে যায়, তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিবিসি যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি তার জন্য ওইরকম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। যেমন তিনি সেখানে গিয়ে খুব অপমানিত হয়েছিলেন। এর কারণ হলো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি। তার জন্য খুব অস্বস্তিকর ছিল টিউলিপ সিদ্দিকীর একটা চিঠি, এবং তাকে যখন বারবার তিনি যেখানে টিউলিপ সিদ্দিকী একটা আসামি মনে করেন, একটা চোর মনে করেন, একটা চূর্ণী মনে করেন, এবং যাকে তার দুর্নীতি দমন কমিশন দিয়ে তিনি সাজা দিবেন, ধরে নিয়ে আসবেন, টিউলিপ সিদ্দিকী হাউমাউ করে কান্নাকাটি করবে। তো সেখানে ইংল্যান্ডের মাটিতে তিনি সেই টিউলিপ সিদ্দিকীর কূটনীতির পাল্লায় পড়বেন, এটা আনএক্সপেক্টেড। ফলে যখন বিবিসি সাংবাদিক তাকে টিউলিপ সিদ্দিকী সম্পর্কে প্রশ্ন করল একাধিকবার, কেন টিউলিপ সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসলেন না, কেন টিউলিপ সিদ্দিকীর অভিযোগের জবাব দিতে পারছেন না, তার বিরুদ্ধে কিসের ভিত্তিতে দুর্নীতি করা হলো, এই প্রশ্নগুলো বিবিসি ওয়ার্ল্ড, নট বিবিসি বাংলা, নট বিবিসি ইন্ডিয়া, তো ব্রিটিশ গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে যখন তাদের দেশের একজন সাবেক মন্ত্রী এবং পার্লামেন্ট মেম্বার সম্পর্কে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবারে জর্জরিত করছিল, এর চাইতে রোস্ট আর অপমান হতে পারে না। এই গেল এক। 2 নম্বর হলো যে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলো না, প্রশ্ন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এই সমস্ত প্রশ্নগুলো ইংল্যান্ডের মাটিতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কল্পনাও করতে পারেনি। তিনি সবসময় যেভাবে খেলেন, ইকোনমিস্টের সাথে, নিউ ইয়র্ক টাইমসের সাথে, সিএনএনের সাথে, আল জাজিরার সাথে, অন্যান্য যে সমস্ত বিশ্ব মিডিয়া আছে, বিবিসি সহ অনেকের সাথে তিনি বহুবার কথা বলেছেন এবং সবসময় তিনি 2 হাতে খেলেছেন এবং সাংবাদিকদেরকে তার মতো করে তিনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন, উত্তর দিয়েছেন এবং পুরো বিষয়টি তার ফেভারে ছিল। কিন্তু এইবার তাকে রোস্টেড হতে হয়েছে, ভীত সন্ত্রস্ত হতে হয়েছে, বিব্রত হতে হয়েছে, বিমর্ষ হতে হয়েছে, অপমানিত এবং লাঞ্ছিত বোধ করতে হয়েছে। এখন এটার পরিণতি কী? এখানে একটা বিষয় হলো, বিশ্বের যে গণমাধ্যমগুলো, আল জাজিরা, বিবিসি, তারা টার্গেট করে কারো পক্ষে নামে আর কারো বিপক্ষে নামে। যেমন ধরুন আল জাজিরা, তারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা নেমেছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরেও এখন পর্যন্ত আওয়ামী লীগকে তারা ছাড়েনি। একইভাবে সিএনএন যদি কারো বিরুদ্ধে লাগে, একেবারে ওই শেষ সময়টা পর্যন্ত সেই মিডিয়াগুলো তাদেরকে আঘাত করতে থাকে। বাংলাদেশে একই অবস্থা। আপনি বাংলাদেশে ধরেন যদি প্রথম আলো, তারপর ডেইলি স্টার, তারা যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকেই তারা 3টে শ্রেণীকে ধ্বংস করছে। প্রথম শ্রেণী হলো যারা ইসলামাইজেশন মানে ধর্মকর্ম করে, এদেরকে জঙ্গি বানানো, এদেরকে উগ্র বানানো, এদের একটা এজেন্ডা। ধর্মহীনতা তৈরি করা, এদের একটা এজেন্ডা। সেকেন্ড থিং হলো আওয়ামী লীগ, বিএনপি, এরা দুটো রাজনৈতিক দলই দুর্নীতিবাজ। তারেক রহমান হাওয়া ভবন, শেখ হাসিনা টাওয়া ভবন। জয়, তারেক, এই দুটো পরিবার মানে এদের দ্বারা কিছুই হবে না। এই দলে যারা মন্ত্রী আছে, এমপি আছে, সেটা বাবর হোক, সেটা বিপু হোক, নসরুল হামিদ বিপু। এই দলে রশিদুজ্জামান মিল্লাত মানে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত হোক বা টুকু হোক কিংবা আওয়ামী লীগের ওবায়দুল কাদের হোক, কোনো ম্যাটার করে না। এখানে নাসিরউদ্দিন পিন্টু যে মারা গেছে, সে পিন্টু হোক কিংবা জয়নাল হাজারি হোক, ডাজ নট ম্যাটার। ডেইলি স্টারের থিওরি হলো এই দুটো রাজনৈতিক দলের সম্ভাবনাময় যত রাজনৈতিক শক্তি আছে তাদেরকে পচিয়ে গলিয়ে আলু ভর্তা করে তাদের কবর রচনা করা, রাজনৈতিক কবর রচনা করা। সেখানে শামীম ওসমান বলেন, অন্যান্য যারা বলেন, মানে ডাজ নট ম্যাটার। তারা সেই যে কাজগুলো তারা শুরু করেছিল
1991 থেকে, সেই 91 না 1991, প্রথম আলো তখন 91-তে প্রতিষ্ঠিত হয়নি, ডেইলি স্টার হয়েছে। তো প্রথম আলো তখন ভোরের কাগজ ছিল। তো ভোরের কাগজ দিয়ে তারা যে শুরু করেছে সেটা প্রথম আলো যে তে গিয়ে সেটা রূপান্তরিত, এবং আজ পর্যন্ত আবার এই যে এখন তারা হাওয়া ভবনকে খুঁজে পেয়েছে, তারা তারেক রহমান সাহেবের গাড়িকে খুঁজে পেয়েছে, যে ইংল্যান্ডে এত মানে এই গত 10 মাসের মধ্যে দুটো, একটা রেঞ্জ রোভার আর একটা হলো ল্যান্ড রোভার, এত দামি গাড়ি তারা পেল কোথায়? এবং তাদের বিভিন্ন যে সোর্স আছে সেই সোর্সের মুখ দিয়ে তারা এই কথাগুলো বলাচ্ছে, তারা সরাসরি বলছে না, তাদের অনেক এজেন্ট আছে তাদেরকে দিয়ে বলাচ্ছে। তো বলি এখন পরে যখন তারা ধরবে তখন দেখবেন তারেক রহমান সাহেবের আর ইমেজ থাকবে না। তারা রশিদুজ্জামান মিল্লাতকে ধরেছে যে এই লোক সিঙ্গাপুরে গিয়ে আবার এই জমানাতে তারা এই কাদের সাথে বসছে, এইরকম মানে বিএনপিকে এই জমানাতে এসে যা যা পচানোর দরকার পুরো কাজটা বাংলাদেশে যারা সাংবাদিক মহল তারা কিন্তু শুরু করে দিয়েছে এদের নেতৃত্বে। তদ্রূপ বিবিসিরও একই অবস্থা। বিবিসি যদি কারো পক্ষে নামে শেষ পর্যন্ত তার পক্ষে থাকে, যেমন বাংলাদেশের যে বিবিসি বাংলা আছে আর ভারতের যে বিবিসি ইন্ডিয়া রয়েছে, এরা নরেন্দ্র মোদীর লোক আর বাংলাদেশে শেখ হাসিনার লোক। আপনি মরে গেলেও আপনি এই দুটো প্রতিষ্ঠানকে এর বাইরে নিতে পারবেন না, বিজেপি এবং আওয়ামী লীগের বাইরে নিতে পারবেন না। তো সেই আছর কি বিবিসি লন্ডনে পড়লো, বিবিসি যেটা গ্লোবাল সার্ভিস তাতে পড়লো, আমি বলতে পারি না। কিন্তু বাস্তবতা হলো যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবিসি যে নামলো, বিবিসি লন্ডন, সেটা কিন্তু বিবিসি ভারত এবং বাংলাদেশ, বিবিসি বাংলা তারা ওন করবে। এবং এখানে বিবিসি বাংলায় চাকরি করতো আকবরকে সেখানে লন্ডনে খুব বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সিনিয়র সচিবের মর্যাদায় দেওয়ার জন্য। কিন্তু এটা বিবিসিতে সে কিছুই করতে পারবে না। সে বরং এই যে বিবিসির লোকরা হয়তো দাওয়াত করে এনে আকবর যে কাজটা করেছে, তাকে ইন্টারভিউ করার চেষ্টা করেছে, এতে আরও তাকে ডুবিয়ে দিয়েছে। এবং এই যে বিবিসি তার বিরুদ্ধে লাগলো, তার সরকারের বিরুদ্ধে লাগলো, এটা চলতে থাকবে। এবং এই ঘটনার সঙ্গে মানে বিবিসিকে ইনভাইট করে আনার পেছনে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে তাদের একটা ভূমিকা আছে, কিন্তু এই পেছনে যে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা, তার যারা লোকজন, এমনকি নরেন্দ্র মোদীর যারা লোকজন রয়েছে, যেটাকে বলা হয় গদি মিডিয়া ইন্ডিয়াতে বিবিসি ইন্ডিয়া এবং বিবিসি বাংলা, তারা যে এটা খেলে দিয়েছে এবং তারা যে পুরো এই বিশ্ব মিডিয়াটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে এই প্রতিষ্ঠানটিও সেই আল জাজিরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে, বিবিসিও আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে কীভাবে কাজ করে শুধু দেখেন এবং তারপরে আমাকে বলবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।